আসসালামু আলাইকুম। GyanDot BD-র আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো, তারপরে জানবো সি এর ডেভেলপমেন্ট কে, কেন, কিভাবে করলো, তারপর দেখবো সি এর স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজনীয়তা কেন হলো, শেষে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার বিভিন্ন ধরনের ভার্সনের পয়েন্টস গুলো দেখবো। আর এই ফুল প্লেলিস্ট তৈরি করার জন্য আমরা হচ্ছে সি ফ্রম থিওরি টু প্র্যাকটিস আর সি দ্য কমপ্লিট রেফারেন্স এই দুটো বইয়ের ব্যবহার করেছি। আর বিভিন্ন সময় এক্সাম্পল নেওয়ার ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির সাহায্যে এক্সাম্পল গুলো তৈরি করেছি। তো শুরুতেই আমাদের এই যে ডান সাইডে ভদ্র মহাশয় দেখা যাচ্ছে, ইনার নাম হচ্ছে ডেনিস রিচি। ইনি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার ইনভেন্টর, প্রবর্তক, জনক, যাই বলেন না। তো তিনি 1970 সালে বেল ল্যাবরেটরিতে এই ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করেন। তিনি কেন এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন? তিনি তৈরি করেন তার কারণ হচ্ছে আরেকটা ইউনিক্স অপারেটিং সিস্টেম নামে একটা অপারেটিং সিস্টেম আছে। এই অপারেটিং সিস্টেমটাও তিনি তৈরি করেছিলেন এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করেছেন। তো আপনাদের আগের ভিডিওতে যদি হচ্ছে মনে থাকে, আমি বলেছিলাম যে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করা অনেক কষ্টকর ছিল। উনি যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটাকে তৈরি করেছে, তখন হচ্ছে এইটাকে মেইনটেইন করাটা হচ্ছে অনেক টাফ হয়ে যাচ্ছিল। তো সেই সময় তিনি হচ্ছে চিন্তা করলেন যে না, আসলে এইভাবে পারা যাচ্ছে না, অন্য কিছু করতে হবে। তো এর মধ্যে আবার মার্টিন রিচার্ড বিসিপিএল একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে তৈরি করে রাখছে। তো সেই ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে কেন থমসন ইনফ্লুয়েন্সড হয়ে বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইনভেন্ট করছে। সেখান থেকে পরবর্তীতে আমাদের ডেনিস রিচি মহাশয় ইনফ্লুয়েন্স হলো যে না, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেহেতু আমার প্রবলেমটা সলভ হচ্ছে না, আমি আরেকটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করি। আর সেই ল্যাঙ্গুয়েজটাই তিনি তৈরি করে নাম দিলেন সি, যেটা আজ পর্যন্ত আমরা হচ্ছে পড়ছি। তো এই 1978 সালে তারা এইটার ব্যাপারে একটা বই লিখলেন যে সি প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি কিভাবে কি কাজ করবে না করবে, তার কম্পাইলারটা কেমন কি হবে না হবে। সেই বইটা হচ্ছে তারা দুইজন মিলে লিখেছিলেন, ব্রায়ান কার্নিগান এবং ডেনিস রিচি। এই দুইজন মিলে লিখেছেন এবং সেই জন্য সেই ফাউন্ডেশন ভার্সনটার নাম ছিল KNRC। কিন্তু এর মধ্যে কিছু সমস্যা দেখা দিল। সমস্যা কি? তারা যে বইটা লিখেছিলেন সেই বইটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড বই, যেভাবে লেখা উচিত ছিল সেভাবে লেখা হয় নাই। অর্থাৎ সেই বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশনালিটির বিষয়ে অ্যাম্বিগুইটি ছিল, অর্থাৎ কিভাবে কাজ করবে না করবে সেই ব্যাপারটা ক্লিয়ার কনসেপ্ট ছিল না। তো যেসব জায়গায় এরকম ক্লিয়ার কনসেপ্ট নাই, সেই জায়গায় ডেভেলপাররা নিজ নিজ ইচ্ছা মতো হচ্ছে ডেভেলপ করলো। তো এর ফলে কি হলো? এর ফলে দেখা গেল যে আমার এই একজনের কোড আরেকজনের মেশিনে সেটা কাজ করছে না। কিন্তু এটা আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও কিন্তু এটা একটা ইস্যু ছিল যে হচ্ছে এটা মেশিন ডিপেন্ডেন্ট ছিল, এক মেশিনের জন্য লিখলে আরেক মেশিনে কাজ করতো না। কিন্তু সিটাকে ডেভেলপ করার সময় এইরকম চিন্তা করে করছে যে যেই মেশিনে লিখবে সব মেশিনের জন্য যেন কাজ করে। তো এই যে এই ইস্যুটা হচ্ছে, এখানে দেখা গেল যে মেইন যে একটা আমার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকেও সরে যাওয়া হচ্ছে। তো সেই জন্য দরকার পড়লো স্ট্যান্ডার্ডাইজেশনের। তখন 1989 সালে একটা ভার্সন বের হলো, রিলিজ হলো C89। সেই ভার্সনটাকে হচ্ছে ফুললি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে হচ্ছে করা হলো এবং সেটা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট তারা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ডাইজড করলো। এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন ISO তারা হচ্ছে এই এই ভার্সনটাকে হচ্ছে রিকগনাইজ করলো। আর এই থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি C89 বা আনসি সি বা আনসি ISO-C। তো এই প্রত্যেকটা জিনিসই অ্যাকচুয়ালি C89 ভার্সনটাকেই রিপ্রেজেন্ট করে। আবার আনসি সি নামে কিন্তু একটা বেশ পপুলার বইও আছে আবার। তো ফাইনালি আমরা দেখি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার বিভিন্ন সময় বিভিন্ন ভার্সন, বিভিন্ন সময় বিভিন্ন ভার্সনের মধ্যে 1999 সালে C99 ভার্সনটা রিলিজ হয়। তো সেই ভার্সনে হচ্ছে নতুন কি ফিচার আসে, সেখানে হচ্ছে ভেরিয়েবল লেন্থ অ্যারে হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়। আগে অ্যারে গুলো ছিল ফিক্সড লেন্থ, C99 ভার্সনে ভেরিয়েবল লেন্থ অ্যারে ইন্ট্রোডিউস করা হয়। পরবর্তীতে হচ্ছে আবার হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ, নতুন ধরনের ডাটা টাইপ লং লং ইন্টিজার হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়। আবার সিঙ্গেল লাইন কমেন্ট করা যায়, ইনলাইন ফাংশন ব্যবহার করা যায়, এগুলো হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়। পরবর্তীতে 2011 সালে হচ্ছে C11 ভার্সনটা রিলিজ হয়। আর সেই C11 ভার্সনে মাল্টি থ্রেডিং, সিকিউর ফাংশনস অ্যাড করা হয়। মাল্টি থ্রেডিংটা কি? আমরা এই যে এই প্রসেসর কেনার সময় দেখতে পারি যে হচ্ছে
8 কোর 16 থ্রেড, 6 কোর 12 থ্রেড, এই যে মাল্টি প্রসেসিং করা সম্ভব হচ্ছে, একাধিক কোর হচ্ছে, একাধিক থ্রেড থাকছে। তো সি এর আগে এর আগের ভার্সন গুলো হচ্ছে এই জিনিসটাকে সাপোর্ট করতো না। তো C11 ভার্সনটাতে হচ্ছে মাল্টি থ্রেডিং কে হচ্ছে সাপোর্ট করার ফাংশনালিটি গুলো হচ্ছে দেয়া হয়। আর হচ্ছে সিকিউর ফাংশন এখানে দেওয়া হয়েছে। সিকিউর ফাংশন মানে হচ্ছে স্ট্রিং কপি যেভাবে কাজ করতো, স্ট্রিং কপি আন্ডারস্কোর এস নামে আরেকটা ফাংশন বের করা হয়। এরকম বিভিন্ন ধরনের ফাংশন তারা হচ্ছে ইন্ট্রোডিউস করে, যেগুলো হচ্ছে আরো সিকিউরড ওয়েতে হচ্ছে কাজ করবে। তো সেটা আমরা যখন আরো হাই লেভেলে পড়াশোনা করবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে পার্থক্যগুলো কোথায়। আর ফাইনালি গত বছর C23 ভার্সন রিলিজ হয়। সেটাতে কি আসে, সেটাতে UTF-8 সাপোর্ট আসে। UTF-8 সাপোর্ট আসার মানে এটা কি হচ্ছে, এর আগ পর্যন্ত আমরা ইউনিকোড হচ্ছে স্ট্রিং হ্যান্ডেল করতে পারতো না, কিন্তু C23 এখন UTF-8 সাপোর্ট পাওয়ার কারণে ইউনিকোড স্ট্রিং গুলোকে সে হচ্ছে সাপোর্ট হ্যান্ডেল করতে হবে। আর তাছাড়া হচ্ছে ইনহ্যান্সড স্ট্যান্ডার্ড লাইব্রেরি, অর্থাৎ হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি ছিল, সেখানে আরো বেশি সেই স্ট্যান্ডার্ড লাইব্রেরি গুলো আরো বৃদ্ধি পেয়েছে। আর এক্সটেন্ডেড এরর হ্যান্ডলিং, আমাদের সি কোড লেখার সময় যে কোনো ধরনের ভুল ভ্রান্তি আমরা করে থাকি, এই আমাকে এরর রিপোর্ট দেখায়, তো সেই এরর রিপোর্টটা অত ফ্রুটফুল ছিল না, অনেক সময় হচ্ছে বুঝতে পারা যেত না। কিন্তু হচ্ছে C23 ভার্সনে তারা হচ্ছে এরর এর জন্য আরো প্রিসাইজ ওয়েতে হচ্ছে রিপোর্টিংটা হচ্ছে করে, যার ফলে আমরা হচ্ছে আরো ভালোভাবে হচ্ছে এরর গুলো হচ্ছে খুঁজে পেতে পারি। তো আজকের মতো এই ভিডিওতে এখানেই। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে হচ্ছে জানাবেন। তাহলে দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।